আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং চিকিৎসক ডক্টর আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার, আপনি জানেন আজকে সারাদিন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো জুমা নামাজের পর দুপুর 2টোর দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং সেই গুলি তার মাথা ভেদ করে চলে গিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, তারপরে আত্মীয় স্বজনদের অনুরোধে তাকে এবার কেয়ারে নেওয়া হয়েছে এবং তার জীবন সংকটাপন্ন। এই ঘটনাটা এমন একটা সময় ঘটলো যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তার ঠিক পরের দিন। কি বুঝতেছেন, কি মনে হচ্ছে আপনার কাছে? সবাই যে ধরনের আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা মিথ্যা হোক, এটাই আমরা সবাই চেয়েছি, যে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা হবে। তো হাদির আহ, এই ঘটনাটি আমাদেরকে অত্যন্ত শঙ্কিত করেছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের দুর্বলতাকেও তুলে ধরেছে। আহ, যে ভিডিওটি আমি দেখেছি সেইখানে আহ যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে যারা খুন করেছে তারা পরিকল্পিত এবং তারা আহ পেশাদার। কেননা একটা চলন্ত যানবাহন থেকে আরেকটি চলন্ত যানবাহনে আহ গুলি করা কিংবা কাউকে লক্ষ্যভেদ করা এবং এইরকম মারাত্মক ভাবে এটা আসলে খুবই কঠিন। ফলে আমি বলবো যে যারাই এই পরিকল্পনা করে থাকুক, যারাই এর সঙ্গে জড়িত থাকুক, সকলকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা দরকার। আর আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত। হাদি আহ, তরুণ, হাদি এক ধরনের আহ, রাজনীতি সামনে নিয়ে এসেছিল, যে রাজনীতিতে তারুণ্যের তীব্র উদ্দীপনার বহিঃপ্রকাশ ছিল। টকশোতে তার সঙ্গে আমি 2-3টি টকশোতে আমি হাজির হয়েছি এবং দেখেছি যে সে এমনিতে হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, সুন্দর করে কথা বলে। এখন টেলিভিশনে রাজনীতির প্রয়োজনে নানান রকম কথা তাদেরকে বলতে হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ, তার গড়ে ওঠার লম্বা সময় সামনে ছিল এবং এই লম্বা সময়ে সে আরো পরিণত হতো, আরো শুদ্ধ হতো এবং একটা সময় হয়তো বাংলাদেশকে সত্যি সত্যি এরকম হাতির মতো ছেলেরা নেতৃত্ব দিত। আমরা তো ভবিষ্যৎ জানি না, কিন্তু কারো অধিকার নাই, যত রাজনৈতিক দ্বিমত থাকুক, যত রকম ভেদাভেদ থাকুক, যত প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কারো অধিকার নাই, কোনোভাবে কেউ এটা পারে না যে কাউকে, তার প্রতিপক্ষকে অথবা যে কোনো লোককে, বাংলাদেশের যে কোনো নাগরিককে এইভাবে আহত বা নিহত করার চেষ্টা করা। আমি মনে করি যে এটা আমাদের সমাজের যে তীব্র অধঃপতন, সে অধঃপতনের একটা ছবি, যেখানে একজন তরুণের সঙ্গে যে কোনো কারণেই হোক, যে কোনো বিভেদের কারণে হোক, একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদকে এইভাবে ভায়োলেন্স বা সন্ত্রাসের শিকার হওয়া, আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব সুখকর না। এটা একটা অশনি সংকেত, এটা একটা বিপদ সংকেত। এইভাবে যদি চলে তাহলে মানুষ কিভাবে রাজনীতি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? রাজনীতি মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, আদর্শের প্রতিদ্বন্দ্বিতা, যুক্তির প্রতিদ্বন্দ্বিতা, নীতির প্রতিদ্বন্দ্বিতা। আমি কোনো ভাষা খুঁজে পাই না যে কিভাবে কারা এই কাজটি করতে পারে, এত নিষ্ঠুর, এত নির্দয়, এত জঘন্য। আমি এটা নিন্দা জানানোর আসলে ভাষা নাই, আমি শাস্তি দাবি করি। আমার ধারণা যে আপনিও এর সাথে একমত হবেন। আহ জি, আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুঁজে বের করতে পারবে কারা এটা করেছে, এবং যদি খুঁজে বের করতে পারে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আমি মনে করি যত দ্রুত সম্ভব বিচার করা উচিত। আমি হাদির আরোগ্য কামনা করি। আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছু পারেন। হাদির জীবনী শক্তি আহ আল্লাহ যা দিয়েছেন সেটি তিনি বৃদ্ধি করে দেন এবং হাদিকে দীর্ঘ জীবন দেন। হাদি যেভাবেই হোক আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং আমাদের সঙ্গে থাকুক। আরেকটা জিনিস, আপনি নিজে তো একজন চিকিৎসক। আপনি নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব আছে যারা নাকি চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন। আপনি কতটুকু আশঙ্কা করছেন যে তার মানে এখন আসলে অবস্থাটা কেমন? মস্তিষ্কের যে কোনো ইনজুরি, যে কোনো আঘাত কিন্তু অন্যান্য জায়গার আঘাতের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক। কেননা আমাদের ব্রেইনটা আল্লাহ তাআলা এমন ভাবে বসিয়েছেন, আমাদের ব্রেইনটা যাতে প্রোটেক্টেড থাকে। আমাদের যে খুলি বা স্কাল, এটা অত্যন্ত শক্ত হাড় দিয়ে তৈরি করা এবং আমাদের ব্রেইনটা পানির মধ্যে বসানো থাকে এবং সেইখানে যে কোনো আঘাত, একটা লাঠির আঘাতও অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে।
মানুষ পড়ে গেলে পর্যন্ত, একটা লঞ্চে ওঠার সময় যে লঞ্চের ছোট দরজা গেট ধাক্কা খায় সেখানে পর্যন্ত অনেক সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জায়গাতে গুলি করা হয়েছে। ডাক্তাররা যেটা বলেছেন যে গুলিটা একদিক দিয়ে ঢুকেছে, মাথার এক পাশ দিয়ে ঢুকেছে, কানের উপরে যে হাড়টা থাকে সেই কানের উপরের হাড় দিয়ে ঢুকে পেছনের হাড়টা দিয়ে বের হয়ে গিয়েছে। মুশকিল যেটা সেটা হচ্ছে যে হাদির এরই মধ্যে 2টা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। যদিও তাকে রিভাইভ করা সম্ভব হয়েছে, কিন্তু 2টা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া মানে হাদির হার্ট বন্ধ হয়ে যেতে গিয়েছিল। তো এই সবকিছু বিবেচনায় নিয়ে ডাক্তাররা ভালো বলতে পারবেন যে তার কি অবস্থা আছে। তবে আহ, একটা পরীক্ষা আছে যেটাকে সেন্সিটিভ, মানে এক ধরনের স্নায়ুর একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় হাদির পারফরমেন্স অনেক লো ছিল। কিন্তু এটা আসলে ব্রেন ইনজুরি থাকলে হতে পারে, ধীরে ধীরে এটা আবার বাড়তেও পারে। এবং একই সাথে ডাক্তাররা যে চিকিৎসাটা করেছেন এটা একদম আধুনিক চিকিৎসা। তারা প্রথমে খুলির হাড়টা সরিয়ে ফেলেছেন যাতে করে এই গুলির আঘাতে ব্রেনে যেহেতু ইনজুরি হয়েছে সেখানে ইডিমা হবে, অর্থাৎ ব্রেনটা ফুলে যাবে, ভেতরে পানি জমবে, রক্তক্ষরণ হবে। ব্রেন যাতে কোনো চাপে না পড়ে, কারণ ব্রেনের চাপ সৃষ্টি হলে ওই চাপের কারণে ব্রেইনের ক্ষতি হয়। তো সেইটা তারা প্রথমে দূর করেছেন, তারপরে তারা রক্তক্ষরণ বন্ধ করেছেন, তারপরে খুলিটা খুলে রেখে দিয়েছেন। এবং এইটার পরে যখন হাতি সুস্থ হয়ে উঠবেন তখন আবার এটা বসানো যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলোর একজন সাংবাদিক, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, হওয়ার পরে তার এরকম খুলিটা খুলে রেখে দেওয়া হয়েছিল, পরে কিন্তু সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এরকম আরো কয়েকজন সাংবাদিক আমরা জানি তাদের এই ধরনের ইনজুরির পরে তারা বেঁচে ভালো হয়ে উঠেছেন। আমরা দু একজন ডাক্তারকেও জানি তারা এরকম হেড ইনজুরি থেকে বেঁচে উঠেছেন। আমরা আশা করি হাদি ভালো হয়ে উঠবেন, এতটুকু আমরা আশা করি এবং প্রার্থনা করি। তবে যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে তাতে কিন্তু অত্যন্ত গুরুতর আঘাত এবং এটা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাদি আছেন। আচ্ছা, আপনি বললেন একটা কথা যে আপনার কাছে মনে হয়েছে এটা একটা পরিকল্পিত ঘটনা। তো পরিকল্পিত এটা ঘটনা যদি এটা মনে হয়েছে এই কারণে আপনি কি দেখেন যে হতে পারে? তারা তো জানতো নিশ্চয়ই যে হাদি এই জায়গাটা দিয়ে যাচ্ছে এবং তারা পাশে এসেছে, মোটরসাইকেলে চড়েছে, নিজেদেরকে আড়াল করেছে। এবং তারা এই যে গুলিটা করেছে এটা তো হত্যার উদ্দেশ্যে, কারণ হত্যার উদ্দেশ্যে গুলি কেউ মাথায় করতে পারে, তা না হলে এইভাবে তো করার কথা না। তো এটা নিশ্চয়ই হ্যাঁ। পরিকল্পিত। আর একেবারে যেদিন তার তফসিল ঘোষণা করা হলো নির্বাচনের পরের দিনই ঘটনাটা ঘটলো। আহ সবকিছু মিলে এটা তো মনেই হচ্ছে যেটা একটা পরিকল্পিত ঘটনা। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে প্রথমে গুলি করার পর যে রিক্সায় করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে যিনি ভিডিও করছিলেন তার চেহারা আমি দেখতে পাই নাই, কিন্তু উনি বারবার একটা কথা উচ্চারণ করছিলেন যে উনি ঢাকা 8-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে হত্যা করা হচ্ছে। এবং তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম যে মেডিকেল কলেজে যখন নাকি মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন তখন তার সঙ্গেও বেশ দুর্ব্যবহার করা হলো, ওখানে বেশ মানে তাকে দুও দেওয়া হলো। তো এইটা এটা সব মিলিয়ে আসলে একটা কোনো রাজনৈতিক সমর্থকরা পরিস্থিতি। এরকম করে, সমর্থকরা এরকম করে কামাল ভাই, কারণ সমর্থকদের তো প্রবল আবেগ থাকবে এই সময়টাতে। এবং যে যা বলবে তারা সেটাই বিশ্বাস করবে, বা তারা একটা শত্রু খুঁজে বের করার চেষ্টা করবে। এটা আমি অতীতেও বিভিন্ন ঘটনায় দেখেছি যে এই ধরনের কিছু নাম উচ্চারণ করলে লোকে প্রথমে এদের বিরুদ্ধে একটা রেগে যায় বা এরকম করার চেষ্টা করে। তো আপনি নিজেই বললেন যে ভিডিওর মধ্যে এরকম বলা হচ্ছিল, তো এরকম বললে পরে মানুষ তো তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রথমে দায়ী করবে। কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়গুলি বাড়তে দেওয়া উচিত। বরং আমার মনে হয় যে সকল দল ও মত নির্বিশেষে সবাই মিলে হাদির খুনিদেরকে শনাক্ত করা, আইনের আওতায় আনা ও বিচার করার জন্য দাবি জানানো উচিত। কিন্তু আমি খুবই অবাক হই যে এইরকম একটি দুর্ঘটনার পরেও আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন তাদের কেন জানি আমার কাছে খুবই দুর্বল এবং খুবই স্লো মনে হয়, ধীর গতি সম্পন্ন মনে হয়। আমি একটা ভিডিও দেখেছি, নির্বাচনের সহিংসতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং উপদেষ্টা উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম কেন বেড়ে গিয়েছে। এটা সত্য না মিথ্যা আমি জানি না, এটা ফেক না আসল। কিন্তু এইরকম অ্যাটিটিউড যদি থাকে, এরকম যদি এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে আজকে হাদি, কালকে আরেকজন, পরশু আরেকজন, এটা তো হতে পারে না। বাংলাদেশ এরকম মৃত্যুর মিছিলের দেশ হতে পারে না। বাংলাদেশ এইরকম অশান্ত সন্ত্রাসের জনপদ হতে পারে না। বাংলাদেশ এইভাবে তরুণ প্রাণ আর ক্ষয় করতে পারে না। আমি আমি জানি না যে কেন আসলে মানুষ সামান্য দুঃখ প্রকাশটুকু পর্যন্ত ঠিক মতো করে না। মানুষ কেন, মানে সব মানুষের কথা বলবো না আমি, ক্ষমতাবান মানুষেরা কেন এইভাবে দায়িত্বকে এড়িয়ে গিয়ে অনেকটা উট পাখির মতো মাথা গুঁজে থাকে। আমি কিন্তু নিজে আশাবাদী আশাবাদী এই কারণে আপনি দেখেন
মোহাম্মদপুরে যে মা মেয়েকে খুন করা হলো, একজন গৃহ পরিচারিকা, তার নাম কেউ জানতো না, তার কোনো ছবি ছিল না, সে এখানে সবসময় বোরখায় মুখ ঢেকে ঢুকতো, এবং সবকিছু দেখলাম যে তাকে চেনার কোনো উপায় নেই, তার নামও নাকি ঠিক নাই। তারপরেও তাকে কিন্তু পুলিশ 2 দিনের মধ্যে ধরে ফেললো। তো ওটা যদি পারে, তাহলে এটা না পারার কোনো কারণ আছে বলে কিন্তু আমার কাছে মনে হয়। আমি আশাবাদী হতে চাই, করা আশাবাদী এই উচিত, আমি বিষয়টি। আশাবাদী হতে চাই। আমি মনে করি আমাদের পুলিশ খুবই ওয়েল ট্রেন্ড এবং খুবই একটি শক্তিশালী বাহিনী। পুলিশের মনোবল ভঙ্গ হওয়ার কারণে পুলিশ নিষ্ক্রিয়তা দেখিয়েছে বা নিষ্ক্রিয় ছিল, বা অনেক পুলিশ হয়তো এখনো খানিকটা এরকম মনোবলহীনতায় ভোগেন। কিন্তু আমি মনে করি যে এই হাদির ঘটনার ভেতর দিয়ে দোষীদেরকে শনাক্ত করে ধৃত করে তারা কিন্তু এই মনোবল শুধু না, জনগণের মধ্যে তাদের যে বিশ্বাস আস্থা সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারেন। আর ওই ঘটনাটাও আবার চিন্তা করেন, আমরা সাধারণ মানুষও কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারে খুব অসচেতন। একদম অপরিচিত একজনকে 4 দিনের জন্য এরকম চাকরি দিয়ে দেওয়া, তার এনআইডি বা অন্য কোনো পরিচয় জানতে না চাওয়া, একটা রেফারেন্স পেলেই তাকে নিয়ে নেওয়া। আমার মনে আছে যে গৃহ পরিচারিকা এমনকি নতুন ভাড়াটিয়া পর্যন্ত কোথাও উঠলে এলাকাতে থানায় রিপোর্ট করার কথা, এবং থানা কিন্তু এটা বারবার জানিয়েছে। কিন্তু আমি দেখি যে আমাদের সাধারণ মানুষ কেন জানি খুবই রিলাক্টেন্ট, খুবই এক ধরনের দায় সারা। তারা মনে করে যে না, এগুলা করে কোনো লাভ হবে না, এগুলা করতে গেলে অযথা ঝামেলা। এগুলো অযথা ঝামেলা না, আমাদের সকলকে এই সাবধানতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনা তো সবার বাড়িতে ঘটে না, কিন্তু আমরা কি করে হুম। জানবো যে কালকে কার বাড়িতে এই দুর্ঘটনাটা ঘটবে? ফলে এই যে গৃহকর্মী নিয়োগ করা, নতুন দারোয়ান নিয়োগ করা, নতুন কর্মচারী আনা, বা অপরিচিত ব্যক্তিকে বাড়িতে বা নিচে দেখা বা আশ্রয় দেওয়া, আহ এই বিষয়গুলি নিয়ে আমাদের কিন্তু সচেতন হওয়া উচিত। এমনকি নতুন ভাড়াটিয়া ওঠা, সেই ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জেনে রাখা উচিত। জি, এখন একটু রাজনীতির প্রসঙ্গে আসি। এখান থেকে এটা হলো, আমরা এটা দেখেছি যে হাদির এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু এটাকে নিন্দা জানিয়েছেন এবং অপরাধীকে ধরার জন্য সরকারের উপর তাগিদ দিয়েছেন। এর পাশাপাশি বিএনপির একটা বড় খবর আমরা আজকে দেখলাম, সেটা হলো যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, উনি এই মাসের 25 তারিখে দেশে ফিরতেছেন। এই প্রথম একটা তারিখ পাওয়া গেল। তো এটা কি আপনি মনে করেন যে বিএনপির জন্য একটা নতুন ইতিবাচক দিক, বিএনপির জন্য পজিটিভ কিছু, এবং আমাদের দেশের রাজনীতির জন্য কতটা পজিটিভ হবে? অবশ্যই এটা একটা ইতিবাচক দিক, কেননা বিএনপির প্রধান নেতা অসুস্থ, তিনি হাসপাতালে আছেন এবং এই মুহূর্তে কোনো আদেশ নির্দেশ দিতে পারছেন না। তো দ্বিতীয় ব্যক্তি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি এইখানে থাকাটা বিএনপির মনোবল অনেক বাড়িয়ে দিবে। পাশাপাশি তিনি এখানে উপস্থিত হলে সরাসরি দল প্রতি মুহূর্তে তার কাছ থেকে শারীরিকভাবে মানে উপস্থিত থেকে নির্দেশ পাবে। তিনি আবার পূর্ণ যে সম্পর্কগুলি আছে, জনসংযোগগুলি, সেগুলি করতে পারবেন। বহু বিষয় রয়েছে দলের অভ্যন্তরে যেগুলি তিনি সরাসরি সমাধান করতে পারবেন। ফলে নেতৃত্ব ফিরে আসা তো অবশ্যই তাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর 25শে ডিসেম্বর বেছে নিয়েছেন ক্রিসমাস ডে, এটা একটা আনন্দের দিবস। আহ আহ, বাংলাদেশে প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তাদের জন্য, পাশাপাশি এটা একটা বিশেষ দিবস। সারা পৃথিবীতে এটাকে নানান ভাবে আনন্দের সঙ্গে পালন করা হয়। তো এটা এরকম একটা দিবসে তিনি ফিরে আসাটা অনেকটা সান্টা ক্লজের মতো। তো এটা খারাপ কিছু না, এটাও একটা আনন্দের ব্যাপার যে তিনি তার দলের কাছে আসছেন। এবং আমি মনে করি যে তার দল একই সঙ্গে যেমন আনন্দিত হবে, তেমনি তার দলের মধ্যে যারা কোন্দল করেছেন, উৎপাত করেছেন, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, তারাও নিশ্চয়ই শঙ্কিত হয়ে উঠবেন যে নেতা এখানে উপস্থিত থাকলে তাদের এই অন্যায় কর্মকাণ্ড নিশ্চয় আরো কঠোরভাবে তিনি দমন করবেন, এটা মানুষের আশা। আর পাশাপাশি তার মা আছেন, তিনি যদি তার মায়ের শয্যা পাশে থাকেন, সেটাও একটা ভালো বিষয় হবে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক ঘটনা। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই সরকারকে। আহ, আজকের মতো এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাটি আসলে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরেকবার প্রশ্নের সম্মুখীন করেছে। জি, কারণ অনেকেই কিন্তু বলছিলেন যে তারেক রহমানের নিরাপত্তার একটা ইস্যু আছে। এখন উনি যেদিন আসার সিদ্ধান্ত নিলেন, ওই দিনই এমন একটা ঘটনা ঘটানো হলো অথবা ঘটলো, যেটা নাকি মনে করেন আমাদের জন্য আসলে আতঙ্কের কারণে কিন্তু হয়ে যাচ্ছে। তো সরকারের এই ব্যাপারে কি ভূমিকা থাকবে? এবং আমার তো এখনো মনে হয়, আমি তো নিজে বলতেই চাই যে হাদির এই ঘটনা যদি আমি এককভাবে কাউকে দোষারোপ করি, দায় দেই, আমি মনে করি এই দায় সরকারকে নিতে হবে। এবং সরকার এই দায় কম এড়াতে পারবে না। যদি কমাতে চায়,
তাহলে কমানোর একমাত্র উপায় হলো দোষীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা অথবা ধরে ফেলা। আপনি কি মনে করেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এইরকম যে আমি এটাও বুঝি না যে যারা নিশ্চিত প্রার্থী এদের জন্য একটা গার্ডের ব্যবস্থা করতে কি অসুবিধা। এত এত গানম্যান দেয়, এত লোককে এত নানা রকম নিরাপত্তা দেয় সরকার। আমি তো মনে করি যে হাদির পাশে একজন দেহরক্ষী সরকারি ভাবে থাকা উচিত ছিল, একজন বা দুইজন। একেবারে নিরাপত্তাহীন ভাবে সবার সামনে আহ হাদি গিয়েছে। দেশের এত বড় একটা নির্বাচন হবে এবং সেখানে প্রার্থীদের নিরাপত্তা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রার্থীরা যখন আপনি আরেকটা জিনিস জনসংযোগ খেয়াল করবেন, করছে। হাদি কিন্তু বলেছিল গত নভেম্বর মাসে, সে বলেছিল যে তাকে নাকি 30 বার ফোনে হুমকি দেওয়া হয়েছিল। তো বলা হলে এটা তো সরকারের উচিত ছিল তাকে একটা সাপোর্ট দেওয়া। আমি তো পুরো বিষয়টা জানি না। নিয়মতান্ত্রিক ভাবে হাদি যেটা করতে পারতো, পুলিশের কাছ থেকে নিরাপত্তা চাইতে পারতো, সরকারকে চাপ দিতে পারতো, হয়তো সে এটা মনে করে নাই। অত্যন্ত সাহসী ছেলে, ফলে সে হয়তো মনে করে নাই, সে ভেবেছে তার বন্ধু বান্ধবরা আছে। যে ধরনের ছবি বা অন্যান্য বিষয়গুলি ফেসবুকে আসছে এগুলো সত্যি হলে তো বুঝতে হবে যে ঘাতক তার আশেপাশে নাকি বসে মিটিংও করেছে, এরকম কথাবার্তা আসছে। সত্য কিনা জানি না। যেটাই সত্য হোক কিংবা সত্য যতই কঠিন হোক, আমার কাছে মনে হয় যে এটা দ্রুত দ্রুত এই সত্য উদ্ঘাটন করা জরুরি। আর আহ, জীবনের হুমকির কথা যদি বলেন তাহলে বাংলাদেশে এখন যারাই কোনো সত্যি কথা বলছে বা যারাই কোনো উচ্চ কণ্ঠে কথা বলছে তাদের সবাইকে হুমকি দেওয়া হচ্ছে, এবং কেউ কম কেউ বেশি হুমকি পাচ্ছে। এবং এই বিষয়গুলিকে আহ, এক ধরনের গা ছাড়া মনোভাব নিয়ে আমাদের সরকার দেখছেন। আমি এটা বুঝি না কোনোভাবেই আসলে, যে কেন এই নির্লিপ্ততা, কেন এই উদাসীনতা, কেন নিরাপত্তার প্রশ্নের উত্তরে পেঁয়াজের দাম নিয়ে গল্প করতে হয়, এটা আমি কোনোভাবেই বুঝতে পারি না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ সাহেব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমরা আসলে এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বললাম যে এই প্রসঙ্গের শিকার কিন্তু আমরা যে কেউ যে কোনো মুহূর্তে হতে পারি। তো এটা আমরা আসলে সরকারকেই বলবো যে আপনারা সতর্ক হন, কারণ আপনাদের উপরে কিন্তু পুরো দেশটার দায়িত্ব। আপনি নির্বাচন করবেন, একটা ভালো নির্বাচন করার অঙ্গীকার আপনি করেছেন। নির্বাচন কিভাবে ভালো হবে যদি নির্বাচনে যারা প্রার্থী হতে চায় তাদের জীবন যদি এইভাবে হুমকির মুখে পড়ে? এটার উপরে দেখার ব্যাপার। কেবল 12 তারিখে কিভাবে লোকে ভোট দিল এটাই কিন্তু নির্বাচন। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। মঞ্জুর চৌধুরী, দেশে এই মুহূর্তে নির্বাচনের আছে, যদি সরকার ঘোষিত সময় নির্বাচন হয় সেটা খুব বেশি একটা দূরে নয়, একদম চলে এসেছে বলা যায়, মানে 2 মাসের 2.5 মাসের মতো আছে। এই সময়ে রাজনীতিটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল, এবং এটাই আলোচনার বিষয় যে আগামী নির্বাচনে জয়ী হলে পর রাজনৈতিক দলগুলো কে কিভাবে দেশ পরিচালনা করবে, দেশের মূল সমস্যাগুলি কি, এগুলো নিয়ে আলোচনাটা কিন্তু খুবই প্রত্যাশিত ছিল। কিন্তু এর মধ্যে আমরা দেখছি এই মুহূর্তে আলোচনা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার শারীরিক অবস্থা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু সবকিছুই যেন এই বিষয়টাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। উনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না, গেলে কবে নাগাদ যাবেন, ওনার শারীরিক কন্ডিশন আসলে কেমন, ওনার শারীরিক অবস্থা নিয়ে বাইরে কোনো গুজব আছে কিনা, এই গুজবগুলিকে কে কিভাবে নার্সিং করছে, এগুলো আছে। আবার উনি হয়তো আজকে রাতে চলে যাবেন না কালকে যাবেন, কাতারের আমিরের অ্যাম্বুলেন্স আসতে পারবে কি পারবে না, গেলে পরে কি হবে। উনি গেলে পরে একদিক দিয়ে অনেকে বলছেন যে এতে একটা সব দিক রক্ষা হলো, যে তারেক রহমান কেন আসছেন না, এই প্রসঙ্গটাও ধামাচাপা পড়ে যাবে। এইরকম নানা রকম কথাবার্তা কিন্তু হচ্ছে, এগুলি সবই গুরুত্বপূর্ণ, আমি কোনোটাকে এড়িয়ে যাচ্ছি না। কিন্তু নির্বাচনের সময় যে আলোচনাগুলি প্রত্যাশিত ছিল সেগুলো কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। দেশ কিভাবে চলবে, আগামীতে কে ক্ষমতায় আসলে কি করবে, জনগণের সামনে তারা আলোচনা করবে, সেটা কি সেভাবে আসছে কিনা। তো যেহেতু বেগম জিয়ার বিদেশে যাওয়া না যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নিয়েই যেহেতু অন্য সময় আলোচনা করছি আমরা একটু করতে চাই। এই ব্যাপারে আপনার অভিমতটা একটু শুনতে চাই।
আপনি কি দেখছেন, কি ভাবছেন? অ্যাকচুয়ালি সারা জাতি দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার এই যে তার যে স্বাস্থ্যের যে অবনতি, এটা নিয়ে আপনার কিন্তু উৎকণ্ঠার ভিতরে আছে। প্রতিনিয়তই কিন্তু বলতে গেলে যে ঘন্টায় ঘন্টায় যে বুলেটিন, সেই ধরনের একটা ব্যাপার হয়ে গেছে, সবাই খোঁজ রাখছেন। উনি আমাদের জাতীয় জীবনে বর্তমানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন। উনি জিয়াউর রহমানের সহধর্মিণী। সেই হিসেবে উনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সেই ব্যক্তি যখন স্বাস্থ্যগত গভীর সংকটে পতিত হয়, তখন কিন্তু ন্যাচারালি এই সকল মানুষের দৃষ্টি কিন্তু ওইদিকেই আবর্তিত হয়। অর্থাৎ উনি কিন্তু একটা প্রাইভেট হসপিটালে আছেন, এভার কেয়ার হসপিটাল, যেটা বসুন্ধরায়, সেখানে আছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা সিএমএইচে হয়, বিদেশেও তাই। যে সামরিক বাহিনীর সব ফ্যাসিলিটিস থাকে সেখানে হয়। তো যাই হোক, যে কোনো কারণেই উনি এভার কেয়ার হসপিটালেই উনি এই চিকিৎসাটা নিচ্ছেন। এখন যে বিষয়টা হচ্ছে যে এই এই স্বাস্থ্যগত অবনতির থেকেও আর একটা বিষয় কিন্তু জাতির সামনে এসে দাঁড়িয়েছে, যে উনার পুত্র, একমাত্র জীবিত পুত্র তারেক রহমান সাহেব, উনি বহুদিন ধরে, প্রায় 2 দশক ধরে প্রায়, উনি ইংল্যান্ডে, ইউকেতে রাজনৈতিক আশ্রয় কিংবা অ্যাসাইলাম নিয়ে আছেন। এখন সবাই আশা করছিল যে উনার মাতার এই সংকটময় অবস্থায়, জীবন মৃত্যু সন্ধিক্ষণেই কিন্তু লোকে বলে, সেই অবস্থায় উনি আসবেন, অ্যাটলিস্ট তার শয্যা পাশে এসে দাঁড়াবেন। এটাই শোভন, এটাই বাংলাদেশের কালচার। বাংলাদেশের কালচার না, শুধু সারা পৃথিবীতেই এটা একটা বিষয় যে পুত্র কন্যা নিকটজন যখন তারা থাকে, তারা মানুষের এই ধরনের জীবন মৃত্যু সন্ধিক্ষণে হলে এসে দাঁড়ায়, দোয়া করে বা সেবা যত্ন করার চেষ্টা করে। এখানে কিন্তু এটা আমরা দেখলাম না। এইটা না দেখার কারণে আপনার নানা প্রশ্নের কিন্তু সৃষ্টি হয়েছে, ব্যাপক প্রশ্ন। যে তারেক রহমানের যে ফেসবুক যে পোস্ট দিয়েছেন, সে পোস্টে উনি লিখেছেন যে ওনার এখানে আশাটা একক, ওনার নিয়ন্ত্রণে না, একক নিয়ন্ত্রণে না, বহুজন, বহু বহু এলিমেন্ট আছে ডিসিশন নেওয়ার ব্যাপারে। যে কারা তারা, এই প্রশ্ন কিন্তু সবাই মনে, বিএনপির কর্মী থেকে শুরু করে নেতাদের মনেও, এমনকি সাধারণ লোকের মনেও, যে তারেক রহমান অ্যাসাইলাম থেকে এখানে বাংলাদেশে আসবেন। যতদূর জানা যায় এই মুহূর্তে তার কোনো মামলা নাই। আর তাছাড়া মামলা থাকলেই বাকি, মামলা থাকলে উনি এড়িয়ে যাবেন কেন? মামলাকে ওনার তো ফেস করা উচিত। উনি তো, ওনাকে ধরা হয়, উনি একটা পার্টির প্র্যাকটিক্যালি ডিফ্যাক্টো চিফ। উনি কেন মামলা থেকে এড়িয়ে থাকবেন? উনি আর মায়ের বলা যায় যে অত্যন্ত সময় অবস্থা, ওনাকে লাইফ সাপোর্টে, কেউ বলেন লাইফ সাপোর্টে, কেউ বলেন ভেন্টিলেশনে আছেন। মানে একটা ভয়াবহ পরিস্থিতি বেগম জিয়া এই মুহূর্তে ফেস করতেছেন, সেখানে উনি আসতে পারলেন। এটা নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন উঠছে। যত না উত্তর পাওয়া গেছে, আরো বেশি প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে ওনার স্ত্রী এবং তারেক রহমানের স্ত্রী, তার কন্যাও তো আপনার বয়প্রাপ্ত, সেও ইচ্ছে করলে আসতে পারতো। তো এটা একটা মানবিক দিক। আর এটা একটা রাজনৈতিক দিক হচ্ছে যে একজন নেতা, তিনি যদি এতই ভীত সন্ত্রস্ত থাকেন যে তার মায়ের সংকটাপন্ন অবস্থায় পাশে এসে দাঁড়াতে পারেন না, উনি জাতির সামনে এসে দাঁড়াতে পারবেন, জাতির বিপদে উনি দাঁড়াতে পারবেন? এই প্রশ্নটাও কিন্তু ন্যাচারালি আসে। অনেকে নিজেদের মধ্যে আলোচনাও করে, আমি একটু ওপেনলি বললাম। তো যাই হোক, এই সময় সমালোচনার সময় না। আমরা সবাই দোয়া করি যেন বেগম জিয়া আপনার রোগমুক্ত হন। এখন ওনাকে ইংল্যান্ডে, লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলছে। কাতার থেকে একটা
এয়ার অ্যাম্বুলেন্স আসবে, লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স। তবে আজকে রাত্রেই তার রওনা হওয়ার কথা ছিল, আজকে শুক্রবার, বৃহস্পতিবার রাত্রি। এখন দেখা যাচ্ছে যে সেই প্লেনটার নাকি যান্ত্রিক ত্রুটি দেখা দিছে, সুতরাং হয়তো কিছুটা বিলম্বিত হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে এইরকম একজন মুমূর্ষ রোগীকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কিনা, সেটা আমরা তো বলতে পারবো না। তার মেডিকেল টিম তাকে বলছেন। এখন হয়তো ইংল্যান্ডে নেওয়ার পরে হয়তো লাইফ সাপোর্টে থাকতে পারে বা সুস্থ হতে পারেন। আমরা প্রার্থনা করি, দোয়া করি উনি সুস্থ হয়ে আবার আহ, আমাদের মাঝে ফিরে আসুন। দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হলো এই যে দুটো ঘটনা এখানে, একটা হলো খালেদা জিয়ার অসুস্থতা, একটা হলো তারেক রহমানের অনুপস্থিতি। এই দুটো ঘটনা আপনার বিবেচনায় আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা, এবং সেই নির্বাচনে বিএনপি যে অংশ নেবে বিএনপির নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? নিঃসন্দেহে ফেলবে। যদি খালেদা জিয়ার এই যে এই এই সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান যখন আসতে পারলেন না বাংলাদেশে, তবে ধারণা করা যায় যে নির্বাচনের সময় উনি আসতে পারবেন না। কি পরিস্থিতি হলে উনি আসতে পারবেন সেটাও কিন্তু জাতির সামনে পরিষ্কার না। এখন পার্টির চিফ যদি না আসতে পারেন, এবং ওনার স্ট্যাটাসও কিন্তু আমরা জানি না, ওনার কি নাগরিকত্ব কোন দেশের, উনি কি ব্রিটিশ নাগরিক? উনি ব্রিটিশ নাগরিক হলে উনি তো আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি ফিজিক্যালি বাংলাদেশে উপস্থিত না থাকেন, তাহলে সেই নির্বাচন কতটা বিএনপির জন্য অর্থবহ হবে সেটাও সম্বন্ধে আমার কিন্তু সন্দেহ আছে। হয়তো কোনো না কোনো প্রকারে নির্বাচন হয়তো পিছিয়ে যাবে। অলরেডি একজন রিট করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সামনে যে গণতন্ত্রের উত্তরণের যে পথটা আমরা আশা করছিলাম, একটু বিলম্ব হলেও সেটা কিন্তু এখন আরো বিলম্ব হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখবেন এর মধ্যে বিএনপির যে কথাবার্তা, বিএনপির যে বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ, সেটা কিন্তু মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ এর মধ্যে এর আগে আমরা দেখেছিলাম তারা প্রায় 237টা আসনে আপনার মানে প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়েছিল। তার মধ্যে একজনকে নিয়ে পরে আবার স্থগিত করেছিল, এবং কাকতালীয় ভাবে কিনা যাই না, সেই স্থগিত আসনের আপনি একজন ভোটার, আপনি ওই এলাকার লোক, অধিবাসী। আর এর মধ্যে দেখলাম আবার আজকে আরো 36 জনকে তারা সবুজ সংকেত দিল, এবং ওই যে আসনটা স্থগিত করেছিল সেটা ওখানেও নতুন প্রার্থী দিল। এবং আমি নিজে ইন্টারেস্টিং ভাবে আরো 2-3টা আসনের কথা বলতে পারি। যেমন আমি যে আসনের অধিবাসী এবং যে আসনের ভোটার, ঢাকা 10 যে আসনটা, সে আসনটা তারা ফাঁকা রেখেছিল। অনেকে ভেবেছিল সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য রাখা হয়েছে কিনা, দেখা গেল না, সেটা শেষ পর্যন্ত হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম সেখানে নাই। পুরনো একজন নেতা, অনেকদিন ধরেই যে ডেডিকেটেড নেতা, সেগুলো নমিনেশন পেয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং হলো হবিগঞ্জে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জে 1 আসনে রেজা কিবরিয়া, উনি বিএনপিতে যোগ দিলেন এবং যোগ দিয়েই সেখানে মনোনয়ন পেলেন। আমি এই 3টা কথা বললাম। তো এই যে নতুন যারা 36 জনকে দিয়েছে, এটার ব্যাপারে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? হ্যাঁ, এটা আছে। তার আগে বলে নেই যে বিএনপিতে মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিয়েছিল, এবং কথা ছিল যে ওনাকে ঢাকা 18 এয়ারপোর্টের এলাকার সিটটা দেওয়া হবে, কিন্তু এখানে অন্য লোকটা দিয়ে দেওয়া হয়েছে। এবং তাসলিম জানার জন্য কিন্তু একটা সিটের কথা বলা হয়েছিল, সেখানেও বিএনপির প্রার্থী দিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে প্রতীয়মান হয় যে বিএনপি এনসিপির সাথে কোন রকম নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না, এটা ক্লিয়ার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর একটা জিনিস বললেন যে স্পেসিফিক্যালি আমার এলাকা শিবচরে একটা নাটকের মতো হচ্ছে, একেবারে নির্বাচনী নাটক, যে একজনকে দিল নমিনেশন, সেটাকে স্থগিত করা হলো, এবং সেইখানে এখন
এই দুইজন যে আরেকজন যে প্রার্থী ছিলেন, যে ব্যাপক জনসমর্থন নিয়ে এতদিন পর্যন্ত আন্দোলন মিছিল মিটিং করছেন, সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী সাহেব, উনি পান নাই। কিন্তু ওনার কিন্তু ব্যাপক সমর্থন আছে বিএনপির মধ্যে, উনি পান নাই, পেয়েছেন আরেকজন, উনিও সজ্জন ব্যক্তি, উনি নাদিরা চৌধুরী। নাদিরা চৌধুরী, তবে উনার যেমন তেমন যে খুব মানে প্রচারণা চালাতে পারছেন এটা আমার চোখে পড়ে নাই, হয়তো করছেন কিন্তু আমার তেমন চোখে পড়ে নাই। উনি হচ্ছেন যে উত্তরাধিকারী যে রাজনীতির একটা উদাহরণ সৃষ্টি করলেন এই বিএনপি এগেইন। সেটা হচ্ছে যে উনার হাজবেন্ড মিঠু চৌধুরী সাহেব, উনি ছিলেন শিবচর বিএনপির আহ্বায়ক। তার ফাদারও কিন্তু এমপি ছিল এক সময়, মিঠু চৌধুরী সাহেবের ফাদার। তো উনি মিঠু চৌধুরী সাহেব কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, বেশ পপুলার ছিলেন শিবচরে। উনি বেঁচে থাকলে হয়তো উনি এক নাম্বার ওয়ান কন্টেন্ডার নমিনেশনের জন্য। তো উনি নাই, তার পরিবর্তে উনার সহধর্মিণীকে দেওয়া হয়েছে। এখন জিনিসটা হচ্ছে যে এইখানে যে কামাল জামান নুরুজ্জামান সাহেব, যার নমিনেশনটা স্থগিত করা হয়েছিল বিভিন্ন কারণে, ওনার তো সমর্থন আছে, উনি যে একেবারে সমর্থনহীন ব্যক্তি তা তো না। উনি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় বা অন্য কেউ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায়, সেক্ষেত্রে রেজাল্ট কি হবে, লাবলু সিদ্দিকী সাহেব যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ায় যায়, তাহলে এখানে রেজাল্ট কোন দিকে যাবে আমরা হয়তো এই মুহূর্তে করা হচ্ছে না। তো যেটা হয় কি, সাধারণত যে সবচেয়ে বেশি পপুলার থাকে যে পার্টির ভিতরে, তাকেই নমিনেশন দেওয়ার যে একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন এখানে মানা হয়নি। শিবচরের ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মোটামুটি এগুলোই ছিল আলোচনার বিষয়। কিন্তু এখানে আরেকটা বিষয় আমরাও কিন্তু দেখতে পাই যে মনোনয়নের ক্ষেত্রে কিন্তু কিছু চমক জামাতে ইসলামও কিন্তু তৈরি করেছেন। আপনি দেখবেন যে খুলনা আসনে জামাত একজন হিন্দু ভদ্রলোককে মনোনয়ন দিয়েছেন, খুলনার একটা আসনে। এবং ইন্টারেস্টিংলি এই আসনে স্বাধীনতার সময় থেকে এ পর্যন্ত একবার মাত্র একজন মুসলিম জয়ী হয়েছিলেন, একেবারেই হিন্দু। একবার যিনি জয়ী হয়েছিলেন সেটা শেখ হাসিনা। শেখ হাসিনা একবার এখানে দাঁড়িয়েছিলেন এবং উনি জয়ী ছিলেন। পরে ওনার আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনে উনি আরো মুসলিমকে দিয়েছিলেন আওয়ামী লীগের হিসেবে। উনি কিন্তু আবার ফেল করেছিলেন আরেকজন হিন্দুর কাছে। মানে বোঝা যাচ্ছে যে এই আসনটা আসলে হিন্দুদেরই আসন। সেই হিসেবেই জামাতে ইসলাম এখানে সম্ভবত একজন হিন্দু প্রার্থীকেই মনোনয়ন দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস, একটা জিনিস হলো জামাতের রাজনৈতিক যে আদর্শ, সেখানে কি তাহলে পরিবর্তন আসছে? এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হলো যে জামাত কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আদর্শের সঙ্গে মরিয়া হয়ে উঠছে? এটা তো জামাত মারি পারি ওড়ি এক ধরনের কথা আছে না, যে কোনো প্রকারে হোক, বাই হুক অর বাই ক্রুক, তারা ক্ষমতায় যেতে চায়। এটা সকল পার্টি যেতে চায়। তো জামাতের জন্য এটা বেশ চমকপ্রদ যে জামাত হচ্ছে একটা ইসলামিক, জামাতে ইসলামী, সেখানে একজন অন্য ধর্মের লোককে, অর্থাৎ জামাতের দৃষ্টিতে কিন্তু উনি বিধর্মী, একজন বিধর্মী ব্যক্তিকে যে নমিনেশন দিল এবং বেশ ঢাকঢোল পিটিয়ে এগুলি বলল, এটা তার যে মানে সিট বাড়ানোর জন্য সে চেষ্টা করছে। এটা শুধুমাত্র যে একজন সনাতন ধর্মাবলম্বীর জন্যই এটা করতেছেন তা না। অনেক জায়গায় আপনি দেখবেন যে জামাত কিন্তু আওয়ামী লীগের ভোটারদের সাথে, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে রেয়াজও করছেন তারা যেন তাদেরকে সাপোর্ট করে। এই সাপোর্টটা আসতে পারে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখন বিপর্যস্ত অবস্থায় আছে, মামলা মোকদ্দমা হেনস্থা হচ্ছে। এখন যদি কেউ বলে যে দেখো তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের এই সব মামলা মোকদ্দমা ম্যানেজ করব, সেক্ষেত্রে তারা তো ভোট পেতে পারে। এরকম কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে। শুধু যে আওয়ামী লীগ না, আপনার বিএনপিরও এরকম করা হচ্ছে, বিএনপির নেতারাও করছে। সেই জন্যই সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে এই নির্বাচন যদি
আওয়ামী লীগকে ইনক্লুড না করা হয়, জাতীয় পার্টিকে ইনক্লুড না করা হয়, এটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। আওয়ামী লীগের যে সব নেতৃত্ব যারা দুষ্কর্ম করছে তাদেরকে তো আপনার বাদ দিতেই হবে। তারা তো এমনি তো তারা মামলা মোকদ্দমায় পড়ে গেছে, তারা তো ইলেকশন করতে পারবে না। কিন্তু যারা ভোটার, আপনি ভোটারদেরকে কেন আপনি ভোট তাদের ভোটটা অন্য পার্টিকে দিতে বাধ্য করবেন? এটাই একটা বড় প্রশ্ন। যদি প্রকৃতপক্ষে গণতন্ত্রে উত্তরণ আমরা চাই, আমরা সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই যে ডক্টর ইউনূস বলে বেড়াচ্ছেন যে কি 1 শতকের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, এসব বাকোয়াজ কথায় কাজ হবে না। কাজ হচ্ছে যে যে যেসব ভোটার আছে, জেনুইন ভোটার, ভ্যালিড ভোটার, তাদের ভোট দেওয়ার, তাদের চয়েস এক্সারসাইজ করার রাইটটা থাকতে হবে। সেটাই হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন। মানে আওয়ামী লীগ, এই যে কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, দেশের মধ্যেও তো আওয়ামী লীগকে বাদ দিলে দুটো ঘটনা কিন্তু ঘটতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে তাহলে হয়তো ভোটের পরিমাণ কম হইতে পারে, ভোট কম কাস্ট হতে পারে। আবার যদি আওয়ামী লীগ নির্বাচনটাকে প্রতিহত করতে চায় তাহলে তো আরেকটা বাস্তবতা তৈরি হতে পারে। সম্ভব। এটার প্রথমত আওয়ামী লীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, অর্থাৎ তাদের মার্কা যদি না থাকে, নৌকা মার্কা যদি না থাকে, নৌকা মার্কা নাই, আপনি তাদেরকে বললেন সে খাইতে চায় আপনার মুরগির মাংস, আপনি তাকে দিচ্ছেন গরুর মাংস, খাসির মাংস, তো হবে না। তাকে চয়েসটা দিতে হবে। এখন কোশ্চেনটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের যারা নেতা ছিলেন বিভিন্ন লেভেলে, কেন্দ্রীয়, ডিস্ট্রিক্ট এবং উপজেলা, এমনকি ইউনিয়ন লেভেলে, তারা অনেক অন্যায় অবিচার করছেন। তো তাদের তো আপনার শাস্তি দিতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তাদেরকে আপনি তো সেই শাস্তি তাদেরকে দিচ্ছেন না। সুতরাং আহ, তাদেরকে শাস্তি দিয়ে তাদের তো নির্বাচনের বাইরে রাখতে হবে। যেসব লোকজন আপনার আওয়ামী লীগের যারা কোনো রকমের এইসব কর্মকাণ্ডে জড়িত ছিল না, তাদের ভোটাধিকার আপনি কোন মানে কোন আইনে নিয়ে নেন? আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাদেরকে সেই চয়েসটা এক্সারসাইজ করতে দিতে হবে। একজন ভ্যালিড ভোটার, একজন ভোটার যার বিরুদ্ধে মামলা নাই বা সে কোনো দুষ্কর্ম করে নাই, কেন আপনি তাকে বাদ দিবেন? এই জিনিসটা কিন্তু গভীর চিন্তার বিষয় আছে। ইনক্লুসিভ নির্বাচন বললেই হবে না, ইনক্লুড করতে হবে ভোটারদেরকে। জাতীয় পার্টি, যেমন জাতীয় পার্টির কথা বলা হয়, জাতীয় পার্টি বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে? জাতীয় পার্টির নেতারা অনেক কাজ করছে, যে তারা এসের সাথে, আওয়ামী লীগের সাথে মিলে লুটপাটে অংশগ্রহণ করছে, ব্যাংক নিছে, এটা নিছে, সেটা নিছে। সেই ধরনের অপরাধ যারা করছে তাদেরকে তো বিচারের আওতায় আমরা আনতে বলি। তারা যদি বিচারের আওতায় আসেন এবং বিচারের দিন থাকা অবস্থায়ও যদি বলেন যে ভোট ইলেকশন করতে পারবে না, সেটাও আমরা মেনে নেব। কিন্তু জাতীয় পার্টির বা এরকম অনেক পার্টির তারা নিরীহ ভোটার বা ভ্যালিড ভোটার, তাদের ভোটকে যদি বাদ দেওয়া হয় তাহলে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা হবে এবং ইলেকশন ইনক্লুসিভ হবে না, টেকসই নির্বাচন হবে না। এটাই হচ্ছে একটা সন্দেহের জায়গা। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের দেশের রাজনীতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তারেক রহমানের অনুপস্থিতি, এসব নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ। আগামীতে ওনার সঙ্গে আমরা আবারও বসবো। ভালো